লাউড মিউজিক আর রংবেরঙের আলোর বর্ষণে ড্রিম ফ্যাশন হাউসের রুফটপ মেতে উঠেছে। ঘড়িতে এখন অলরেডি রাত 9:30 বাজে। রাত বাড়ার সাথে সাথে দৃশ্যর মনে ভয় ঢুকতে শুরু করেছে। এত রাত অবধি সে বাসার বাইরে থাকে না। আজ ঠিক কিভাবে বাসায় পৌঁছাবে সেটাও বুঝতে পারছে না। তার নজর বারবার ঘড়ির দিকে পড়ছে। যেই মেয়েটা সারা জীবন ধরাবাঁধা নিয়মে চলে এসেছে তার জন্য অধিক স্বাধীনতা সবসময় যে সুখকর হয় তা কিন্তু না। আগে তো এত রাত অবধি বাইরে থাকার কথা দৃশ্য চিন্তাও করতে পারত না। কিন্তু আজ তাকে বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু দৃশ্য তো এমন চায়নি। মায়ের শাসন, ভাইয়ের সাথে ঝগড়া, এসব কিছু ভীষণভাবে মিস করছে সে। আর বাবা, তিনি নিশ্চয়ই এত রাত অবধি বাসায় ফেরার অপরাধে দৃশ্যকে কঠিন শাস্তি দিতেন আর গম্ভীর গলায় অনেক কঠিন কথা শোনাতেন। আগে দৃশ্য একটু স্বাধীনতা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকত, আর আজ মনে হচ্ছে সেই বাঁধাধরা নিয়মের মাঝেও এক অন্যরকম সুখ ছিল। হাজারো শাসনের মাঝে ছিল ভালোবাসা, যত্ন। এসব হাজারো চিন্তা ভাবনার মাঝে দৃশ্য আবার রুফটপ এসে পৌঁছল। অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে দুকদম পিছিয়ে গেল। মাথা তুলে সামনের মানুষটাকে দেখে দৃশ্য ভীষণ অবাক হল। দৃশ্য কিছু বলতে যাবে তার আগেই সামনের মানুষটি বিস্ময় নিয়ে বলে উঠল, ভাবি, মাহিম ভাইয়া। দৃশ্যকে এখানে দেখে মাহিম ভীষণ অবাক হয়েছে। এই মেয়েটা তার ভাইয়ের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আর মুখে বলে বোঝানো সম্ভব নয়। মাহিম বিস্ময় নিয়ে বলল, ভাবি, আপনি এখানে? মাহিম একবার পেছনে ঘুরে তার ভাইকে দেখে নিল। মাহাদ হেসে সবার সাথে কথা বলছে। দৃশ্য ভাবি কি ভাইয়ের সাথে দেখা করতে এসেছে? ভাবিকে দেখে ভাইয়ার রিয়াকশন কি হতে পারে, এমন হাজারো প্রশ্ন মাহিমের মনে উদয় হচ্ছে। দৃশ্য নরম সুরে বলল, ভাইয়া, আমি এখানে জব করছি। কথাটা শুনে মাহিম ভীষণ শক খেল। দৃশ্য বিষয়টা বুঝতে পেরে বলল, আমি জানতাম না এটা ওর অফিস। তাদের কথার মাঝেই পেছনে থেকে কারো গলার আওয়াজ পাওয়া গেল। মেয়েটা বলছে, এই মাহিম, চল, এখানে কি করো? কথাটি আমার কমপ্লিট করতে পারল না আমরিন। দৃশ্যকে দেখে সে চমকে গেল। মনে হচ্ছে আমরিনের পুরো শরীর কাঁপছে। এই মেয়েটা এখানে কেন? সে কি আবারও মাহাদ ভাইয়ার জীবনে ফিরে এসেছে? কিন্তু এটা কি করে হতে পারে? পরিস্থিতি বুঝতে পেরে দৃশ্য মাহিমকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি আসছি। কথাটা বলেই দৃশ্য চলে গেল। দৃশ্যর পুরো শরীর কাঁপছে। সব অতীত তার সামনে কেন চলে আসছে? অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে দৃশ্য পড়ে যেতে নিলেই মৃদুল তাকে ধরে ফেলে। তবে মৃদুলের হাতে থাকা জুসের গ্লাস থেকে অনেকটা জুস দৃশ্য গায়ে পড়ে যায়। খুব বিচ্ছিরি একটা অবস্থা। মৃদুল নিজেও অনেকটা অবাক। সে দ্রুত টেবিলে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে দৃশ্যর গাল, গলা থেকে জুস মুছতে লাগল। মৃদুলের হাত আর একটু নিচে নামতেই দৃশ্য দ্রুত সরে দাঁড়াল। মৃদুলের খেয়াল হল সে কি করছে। অস্থির হয়ে দৃশ্যকে বলল, দৃশ্য, আই এম সরি। আমি ওইভাবে। ইটস ওকে ভাইয়া। আসলে আমি অন্য মনস্ক হয়ে আসছিল, তাই এমন হয়েছে। আপনার সরি বলতে হবে না। মাহাদের দৃষ্টি দৃশ্যর মধ্যেই সীমাবদ্ধ। এই ঘটনা দেখেও মাহাদের মধ্যে তেমন কোনো রিয়াকশন দেখা গেল না। আমরিন সব কিছুই খেয়াল করছে। আমরিন কিছুটা অবাক হল, কারণ সে মাহাদকে এই মেয়েটার প্রতি ওভার পসেসিভ হতে দেখেছে। তবে আজ মাহাদ চুপ কি করে? মিস লুবনার কাছ থেকে বাসায় যাওয়ার অনুমতি নিয়ে নিচে নেমে গেল দৃশ্য। আমরিন সেদিকে এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিম আমরিনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পেরেছে।
কিন্তু এখানে তার বলার কিছুই নেই, কারণ মেয়েটা একটা মিথ্যা স্বপ্ন নিয়ে বসে আছে। দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। এত রাতে যানবাহনের আনাগোনা অনেক কম। দৃশ্যর এবার কিছুটা ভয় হতে লাগল। নির্জন রাস্তায় নিজেকে ভীষণ অসহায় বোধ করছে সে। তবে এখানে দাঁড়িয়ে থাকলে আজ আর বাসায় যাওয়া হবে না। মাহাদের দেয়া স্কার্ফ খায় ভালোমতো জড়িয়ে নিল সে। জামায় জুস পরায় সামনের দিকে অনেকটা বাজে লাগছে। কিছুদূর হাঁটতেই হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে ব্রেক কষল। দৃশ্য ভয়ে দুকদম পিছিয়ে গেল। গাড়ির গ্লাস নিচে নামতেই দেখতে পেল মাহাদকে। দৃশ্য কোনো কথা না বলে গাড়ির পাশ কাটিয়ে চলে যেতে নিলে মাহাদ বলে উঠল, 2 মিনিটের মধ্যে গাড়িতে এসে বসবে। কথাটা শুনেই দৃশ্যর কপাল কুঁচকে গেল। এই মানুষটা চায় কি? তার সাথে এমন করার মানে কি? দৃশ্যর ভাবান্তর না দেখে মাহাদ আবার বলল, কি হলো, কথা কানে যায় না? দৃশ্যর এবার রাগ লাগছে। সে রাগী কণ্ঠে বলল, আমি আপনার সাথে কেন যাব? আপনি নিজের কাজে যান, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মাহাদ গম্ভীর স্বরে বলল, বেশি কথা শুনতে চাই না, জাস্ট এখনই গাড়িতে উঠবে। রাত কটা বাজে খেয়াল আছে? সেটা আপনাদের খেয়াল করা উচিত ছিল। রাতবিরাতে পার্টি রেখে স্টাফদের এভাবে আটকে রাখার কোনো মানে হয় না। গাড়িতে আসো। দৃশ্য, রাস্তাঘাটের যে কোনো বিপদ হতে পারে, হলে হোক তাতে আপনার কি? মেরে ফেলুক, রেপ করুক, তাতে আপনার কি? তবুও আমি আপনার সাথে যাব না। মুহূর্তেই মাহাদের মাথা চটে গেল। রাগে গজগজ করতে করতে গাড়ির দরজা খুলে দৃশ্যর সামনে এসে দাঁড়াল। দৃশ্য কিছু বুঝে উঠার আগেই একটা থাপ্পড় পড়ল তার গালে। থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে দৃশ্য রাস্তায় পড়ে গেল। দৃশ্য যেন অবাক হওয়ার সময়টুকুও পেল না। মাহাদ তাকে রাস্তা থেকে টেনে তুলে গাড়ির ভেতরে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলল। দৃশ্যর পুরো শরীর থরথর করে কাঁপছে। মাহাদের এই রূপ দৃশ্য ভীষণ ভয় পায়। অপর সাইড দিয়ে মাহাদ গাড়িতে বসেতেই দৃশ্য গাড়ি থেকে নামার চেষ্টা করল। সে এক মুহূর্ত এখানে থাকবে না। দৃশ্যর এই কাজে মাহাদ আরও রেগে গেল। 2 হাতে এলোপাথারি 3-4টা থাপ্পড় বসাল দৃশ্যর গালে। দৃশ্যর মাথা ভনভন করছে, গাল দুটো অসম্ভব জ্বলছে। দৃশ্যর করুণ চোখে মাহাদকে দেখছে। তার প্রতি এতটা এগ্রেসিভ মাহাদকে সে কখনোই হতে দেখেনি। এই মাহাদকে অপরিচিত মনে হচ্ছে তার, কারণ তার মাহাদ কখনোই তাকে এভাবে কষ্ট দিতে পারে না। তার মাহাদ তো আদুরে গলা ছাড়া কথাই বলে না তার সাথে। তবে মাহাদের এমন একটা রূপ আছে সেটা দৃশ্য জানে। এই মানুষটা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। তবে দৃশ্যর বেলায় অন্যরকম ছিল। তবে আজ কেন এমন করছে? মাহাদ দৃশ্যর চুল খামচে ধরে নিজের কাছে নিয়ে আসল। আর রাগে কটমট করতে করতে বলল, তোর রেপ হওয়ার অনেক ইচ্ছা, তাই না? ছেলেদের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাইছিস? ওই মৃদুলের সাহস কিভাবে হলো তোকে ছোঁয়ার? দৃশ্য নাক মুখ কুঁচকে ফেলল। মাহাদের কাছ থেকে কেমন বিদঘুটে একটা গন্ধ আসছে। দৃশ্য বুঝতে পারল মাহাদ মাতাল হয়ে আছে। সে মাহাদের হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার ব্যথা লাগছে মাহাদ। অসভ্যের মতো মাতাল হয়ে আমার সামনে মাতলামি করবেন না। আমাকে গাড়ি থেকে নামতে দিন। আমার কোনো বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না। মাহাদ চুলের মুঠি আরো শক্ত করে ধরে চেঁচিয়ে বলল, ওই ছেলে তোর গায়ে হাত কেন দিল? তুই থাপ্পড় মারতে পারলি না? নাকি তোর খুব ভালো লাগছিল ওর ছোঁয়া? দৃশ্যর প্রচণ্ড রাগ হচ্ছে। এভাবে মাতাল হয়ে অসভ্যতামর মানে কি?
কেন এত অধিকারবোধ দেখাচ্ছে? যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে তার সাথে এমন ব্যবহার করার কোনো অধিকার নেই মাহাদের। দৃশ্য রেগে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ ভালো লাগে আমার ওর ছোঁয়া। তাতে তোমার কি? আমি 1000 বার যাব তার কাছে। এই একটা কথাই যথেষ্ট ছিল মাহাদের মাথা খারাপ করতে। সে রেগে বলল, ও তাই নাকি? তা কোথায় ছুঁয়েছে ও? এইখানে তাই না? কথাটা বলেই মাহাদ দৃশ্যর গলায় বেশ কয়েকটা কামড় বসিয়ে দিল। ব্যথায় দৃশ্যর পুরো শরীর কাঁপছে। এই মানুষটার তার সাথে এমন জানোয়ারের মতো কেন করছে? একসময় দৃশ্য ব্যথায় কাঁদতে লাগল। এতক্ষণে মাহাদের হাত দৃশ্যর জামার নিচে পেটের কাছে চলে গেছে। সে খামচে ধরেছে দৃশ্যর নরম পেটে। আজ মাহাদ তার সকল কষ্টগুলি দৃশ্যর উপর ঝাড়ছে। দৃশ্য তার একটা হাত দিয়ে মাহাদের হাত সরানোর চেষ্টা করছে। এতে বিশেষ কোনো লাভ হল না। মাহাদ আরো জোরে খামচে ধরে বলল, তুই শুধুই আমার। তোর শরীরে প্রতিটা লোমকূপ আমার। তোর শরীর, মন, মস্তিষ্ক সব কিছুই আমার। সেখানে কারো হস্তক্ষেপ আমি একটুও সহ্য করব না। আমি যত দূরেই থাকি না কেন, তুই শুধুই আমারই থাকবি। না তোকে আমার কাছে রাখব, আর না অন্য কারো হতে দিব। দৃশ্য কাঁদতে কাঁদতে বলল, মাহাদ প্লিজ পাগলামি বন্ধ করো। আজ এত বছর পর এমন করার কোনো মানে হয় না। আমাদের মাঝের সব কিছুই শেষ। আমার উপর তোমার কোনো অধিকার নেই। তুমি নিজেই আমাকে তোমার লাইফ থেকে ছুঁড়ে ফেলেছ। মাহাদ দৃশ্যকে ছেড়ে দিল। নিজের জায়গাতে বসে সিটে মাথা হেলে দিয়ে চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে তার প্রচণ্ড মাথা ঘুরছে। বুকের বা পাশটায় ব্যথা হচ্ছে। দৃশ্য গাড়ির দরজার সাথে মিশে বসে কান্না করছে। গালে আর পেটে প্রচণ্ড জ্বলছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগল। কিন্তু অবাধ্য অশ্রু তার কথা শুনছে না। দৃশ্যর কান্না শুনে মাহাদ চোখ বন্ধ অবস্থায় বীর বীর করে বলতে লাগল, কান্না করো না পিচ্চি। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। বুকে এসে লাগে। কথাগুলো বলতে বলতে মাহাদের চোখ গড়িয়ে পানি পড়তে লাগল। দৃশ্য ঠিক কি করবে বুঝতে পারছে না। আশেপাশে সব ঝাপসা দেখছে। মাহাদ যে নেশায় বোধ হয়ে আছে সেটা বেশ ভালোমতোই বুঝতে পারছে। দৃশ্যর কাছে মাহাদের পরিবারের কারো নাম্বার নেই। আর তারা এভাবে বসে থাকলে যে কারো নজরে আসতে পারে। এতে মিডিয়াতে তাদের নিয়ে তোলপাড় শুরু হতে পারে, যেটা দৃশ্য মোটেও চাইছে না। সে দ্রুত কল করল রিসেপশনে। সেখান থেকে মাহাদের অ্যাসিস্ট্যান্ট রবিনের নাম্বার নিয়ে তাকে কল করল। দৃশ্য একদৃষ্টিতে মাহাদের দিকে তাকিয়ে আছে। মাহাদ তখনও চোখ বন্ধ করে আছে। চারপাশ কত শান্ত। অথচ কিছুক্ষণ আগেও এই মানুষটা কি তাণ্ডব চালাল। কিছুক্ষণ পরই গাড়ি গ্লাসে কেউ নক করল। দৃশ্য দেখল রবিন এসেছে। দৃশ্য গাড়ি থেকে নামতেই দেখল মাহিম এসেছে সাথে। মাহিম রবিনকে বলল, মাহাদকে বাসায় নিয়ে যেতে। রবিন মাহাদকে পাশের সিটে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসল। মাহাদের কোনো হুঁশ নেই। রবিন চলে যেতেই মাহিম দৃশ্যকে উদ্দেশ্য করে বলল, ভাবি আমি আপনাকে দিয়ে আসছি। প্লিজ গাড়িতে উঠুন। তার দরকার নেই ভাইয়া, আমি যেতে পারব। প্লিজ ভাবি। নিজের ভাই মনে করে আসুন। দৃশ্য আর কিছুই বলল না। মাহিমের সাথে গাড়িতে উঠে বসল। রাস্তার অন্ধকারে এতক্ষণ খেয়াল না করলেও গাড়ির ভেতরে আলোতে দৃশ্যকে দেখে সে অবাক হল। তার দুই গালে অনেকগুলো আঙ্গুলের ছাপ। ঠোঁটের পাশে কেটে অল্প রক্ত শুকিয়ে আছে।
গলার পাশে বেশ কয়েকটা কামড়ের দাগ। মাহিম দুই হাতে নিজের চুল খামচে ধরে কয়েক সেকেন্ড বসে রইল। তার চোখ দুটি লাল হয়ে গেছে। নিচু স্বরে দৃশ্যকে বলল, ভাই আপনার গায়ে হাত তুলেছে? দৃশ্য কিছুই বলল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মাহিম একটা দীর্ঘনিশ্বাস নিয়ে গাড়ি চালাতে শুরু করল। তার ভাইয়ের এই অধপতন সে কিছুতেই মেনে নিতে পারছে না। সবাই মিলে এই বাচ্চা মেয়েটার সাথে কেন এত অন্যায় করছে? বাসার কর্নিং বেলের শব্দে লতা দরজা খুলে দিল। এত সময় সে দৃশ্য জন্যই বসেছিল। জিনিয়া ঘুমিয়ে গেছে। তবে দরজা খুলে সে অবাক হয়ে গেল। সে উত্তেজিত হয়ে দৃশ্যকে বলতে লাগল, দৃশ্য কি হয়েছে তোর? এসব কি করে হলো? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি আপু। কাল কথা বলি প্লিজ। লতাকে আর কিছুই বলতে না দিয়ে দৃশ্য রুমে চলে গেল। জিনিয়া বিছানার একপাশে ঘুমিয়ে আছে। দৃশ্য কাঁধের ব্যাগটা রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন করে সে ফ্লোরে বসে পড়ল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে দুই হাতে মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করতে লাগল। তার জীবনটা এমন বিষাদময় কেন? অপরদিকে মাহাদকে নিয়ে রবিন বাসায় পৌঁছাল। আমরিন দরজা খুলে দিল। সে কিছুক্ষণ আগেই এসেছে বাসায়। রবিন মাহাদকে তার রুমে নিয়ে গেল। শামসুন্নাহার বেগম সোফায় বসে সবকিছুই দেখছিল। আমরিন সোফায় বসতেই শামসুন্নাহার বেগম দীর্ঘনিশ্বাস নিয়ে বলল, ওই কালনাগিনী আমার নতিটারে শেষ কইরা দিল। ওই মাইয়া জীবনেই সুখী হইব না। আর তুই কি পারিস না আমার নাতির কষ্ট ভুলায় দিতে? তোর এই রূপ কোনো কাজেরই না। আমরিন সোফায় হেলান দিয়ে বলল। দৃশ্য মাহাদ ভাইয়ের জীবনে আবার ফিরে এসেছে দাদি। শামসুন্নাহার চমকে বললেন, কি বললি? হে দাদি, আজ আমি দৃশ্যকে ফ্যাশন হাউজে দেখেছি। ওই মাইয়া হেনে কি করে? আমি জানি না দাদি। আমরিনের কথা শুনে তিনি রাগে গজগজ করতে লাগলেন। এই মেয়ের ছায়াও সে এই বাড়িতে পড়তে দিতে চায় না। এত বছর পর কেন এই মেয়ে আবার এসেছে? দৃশ্য বাসা থেকে বের হয়ে গলির মাথায় দাঁড়িয়ে আছে। আজ সে অনেক বুদ্ধি খাটিয়ে বাসা থেকে বের হয়েছে। মাকে বলেছে আজ মৌয়ের ছোট ভাইয়ের বার্থডে। মৌ তাকে দাওয়াত করেছে। সে যেতে চায়, কিন্তু তার মা মোটেও রাজি না। পরে মৌয়ের সাথে মায়ের কথা বলিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাজি করিয়েছে। নাবিলা দৃশ্যর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোর মতো বইন যেন কারো না হয়। নিজে ডেটে যাবে বলে আমাকে ফাঁসিয়ে দিল। কথা কম বল। তোকে তো মৌয়ের বাসায় রেখে যাব। তাইলে কাঁদিস কেন? নাকি যাবি আমার সাথে? খেয়ে দে, আমার কাজ নাই। তুই যা লুতুপুতু করতে। আমার এত শখ নাই। ওই আমি কবে লুতুপুতু করলাম? ফালতু মহিলা। তাদের ঝগড়ার মাঝে মাহাদ আসল। দৃশ্যকে দেখে কয়েক সেকেন্ড থমকে গেল। কালো শাড়িতে এই পিচ্চিকে একটা পরী লাগছে। সে দ্রুত চোখ সরিয়ে নাবিলাকে বলল, কি খবর শালিকা? ভালো আছো? জি ভাইয়া ভালো। আচ্ছা চলো। নাবিলা বলল, ভাইয়া আমি আপনাদের সাথে যাব না। আপনি দৃশ্যকে নিয়ে যান। আরে কি বলো? আমাদের কোনো সমস্যা নেই। আমি আবার অসভ্য প্রেমিক না। তোমাকে মোটেও লজ্জায় পড়তে হবে না। না ভাইয়া, আমি আগেই দৃশ্যকে বলে রেখেছি আমি মৌয়ের বাসায় যাব। আপনি দৃশ্যকে ওর বাসার সামনে নামিয়ে দিন। ওকে শালিকা। নাবিলা চলে গেলে মাহাদ একটা রিকশা ডেকে উঠে পড়ল আর দৃশ্যর দিকে হাত বাড়িয়ে দিল।
রিকশা চলছে আর মাহাদ এক ধ্যানে দৃশ্যকে দেখছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকে দৃশ্যকে দারুণ লাগছে। দৃশ্য আর চোখে মাহাদকে দেখে বলল, কি দেখো? পরি দেখি। দৃশ্য বেশ লজ্জা পেল। পরক্ষণেই মুখ মলিন করে বলল, আমার ভীষণ ভয় করছে। মাহাদ দৃশ্যর আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল মিশিয়ে বলল, ভয়ের কিছু নেই, আমি আছি তো। তাছাড়া আমার বাসার সবাই তোমার সম্পর্কে জানে। দৃশ্য চিন্তিত হয়ে বলল, তারা কি জানে আমি ফাহিম ভাইয়ার বোন? মাহাদ দৃশ্যর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাহাদের মনে এখন অন্য চিন্তা। দৃশ্য ভাবছে সমস্যা শুধু তার আর ফাহিমের মধ্যে। কিন্তু সমস্যা ঠিক কত বড় সে এই বাচ্চা মেয়েকে সেটা জানতে দিতে চায় না। সে চায় সবাইকে আগে দৃশ্যকে দেখাতে। তার বিশ্বাস সবাই দৃশ্যকে খুব পছন্দ করবে। যা পরিচয় জানলে হয়তো করবে না। তাছাড়া তার মা দৃশ্যকে দেখতে চেয়েছে। তাই মায়ের ইচ্ছা পূরণ করতে আজ দৃশ্যকে তার পরিবারের সামনে নিয়ে যাবে। পরন্ত বিকেলে রংবেরঙের আলোকসজ্জায় বাড়িটা অপরূপ লাগছে। দোতলা বাড়িটার সামনে কিছুটা জায়গা জুড়ে বিভিন্ন রং বেরঙের ফুলের বাগান। বাড়ির গেটের সামনে রিকশা থামতেই দৃশ্যর হৃদস্পন্দন বেড়ে গেল। ভয়ে হাত পা কাঁপছে। প্রেমিকের পরিবারের সাথে প্রথম সাক্ষাতে সকল প্রেমিকাদের নিশ্চয়ই এমন নাজেহাল অবস্থা হয়। মাহাদ বাড়িতে প্রবেশের পূর্বে দৃশ্যর মাথায় ঘোমটা দিয়ে বলল, নাও একদম পারফেক্ট লাগছে। বাসার কর্নিং বেল চাপতেই আখি রহমান দরজা খুলে দিলেন। ছেলের পাশে একটা মেয়েকে দেখে অনেকটা অবাক হলেন। দৃশ্য চোখ বন্ধ করে বলতে পড়ে এটা মাহাদের মা। কারণ মাহাদের সাথে অনেক মিল রয়েছে। দৃশ্য ভয় ভয়ে সালাম দিল। তিনি জবাব নিয়ে বললেন, মাহাদ মেয়েটা কে? মাহাদ ব্রু নাচিয়ে বলল, গেস করো। আখি রহমান কিছু একটা ভেবে অবাক হয়ে বলল, এটা দৃশ্য। মাহাদ খিল খিল করে হেসে বলল, তোমার সেন্স অফ হিউমার অনেক ভালো মা। যাই হোক দেখো পছন্দ হয় কিনা। না হলে বলো, সোজা তার বাসায় নামিয়ে দিয়ে আসি। দৃশ্য ভয় মাথা নিচু করে রেখেছে। মাহাদের কথা শুনে আর চোখে তার দিকে তাকাল। এইভাবে তাকে ধরে বেঁধে নিয়ে এসে মায়ের সামনে ভালো ছেলে সাজা হচ্ছে। কেন যে এই অসভ্য লোকের কথা শুনে আসতে গেল আল্লাহই জানে। আখি রহমান বললেন, মারব এক চর। তোর যেতে মন চাইলে যা, আমার মেয়ে কোথাও যাবে না। কথাটা বলে আখি রহমান দৃশ্যকে ভেতরে আনলেন। দেখলেন মেয়েটা একটা কালো শাড়ি পরেছে। চোখে কাজল আর ঠোঁট হালকা লিপস্টিক। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের মেয়েটাকে ভীষণ লাগছে। যার মধ্যে কোনো কৃত্রিম সাজ নেই, যাকে বলে ন্যাচারাল সুন্দরী। মেয়েটাকে দেখেই বোঝা যায় বয়স খুব বেশি না। ছেলে কি করে বাচ্চা মেয়ের প্রেমে পড়ল? দৃশ্যর মাথায় হাত বুলিয়ে বললেন, মাশা আল্লাহ, আমার মেয়েটা তো ভারী মিষ্টি। দৃশ্য লজ্জায় কিছুই বলতে পারছে না। সোফার রুমে আসতেই দৃশ্য দেখল সেখানে বেশ কয়েকজন আছে। তার মধ্যে রয়েছে মাহিম ভাইয়া আর তানিম ভাইয়া। আরও দুটো মেয়ে একটা ছেলে। এর মধ্যবয়স্ক দুইজন মহিলা ও পুরুষ। দৃশ্য তো ভাবতেই পারেনি এত মানুষ থাকবে। দৃশ্য সকলকে সালাম জানাল। সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। দৃশ্যর ভীষণ অস্বস্তি হতে লাগল। মাহিম দৃশ্যকে দেখেই খুশি হয়ে উঠে দাঁড়াল আর দৃশ্যকে বলল, ভাইয়া সত্যি আমার কথা রাখবে ভাবতেই পারছি না। থ্যাঙ্কস ভাবি আসার জন্য। মাহাদ মাহিমের চুলে টান দিয়ে বলল, বার্থডে বয় কিছু একটা চেয়েছে, না দেই কি করে?
দৃশ্য মুচকি হেসে মাহিমকে বার্থডে উইশে করল আর তার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এটা আপনার গিফট ভাইয়া। এসবের কি দরকার ছিল ভাবি? প্লিজ ভাইয়া। মাহিম গিফট হাতে নিয়ে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, কি বৌমা পছন্দ হয়েছে? আখি রহমান হেসে বললেন, বৌমা না, ওকে তো নিজের মেয়ে করে রাখব আমি। কিরে মা, তোর সমস্যা আছে? দৃশ্য মাথা নেড়ে না জানাল। মাহিম মুচকি হেসে বলল, ভাবি সবাইকে মা, বাবা, ভাই ভাবলেও আমার ভাইকে কিন্তু ভাই ভেবে বসো না, তাহলে আমার ভাই নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। মাহাদ মাহিমের কান মলে বলল, বেশি পেকে গেছিস। সোফায় বসা বাকি সবাই হা করে সব দেখছে। তারা কিছুই বুঝতেছে না, তবে আমরিন যা বুঝার বুঝে গেছে। এটা নিশ্চয়ই সেই মেয়ে যাকে মাহাদ পাগলের মতো ভালোবাসে। দৃশ্যকে দেখে তার কাছে কোনো আহামরি সুন্দরী মনে হচ্ছে না। তবে মাহাদ এই মেয়ের এত পাগল কেন? আখি রহমান সবার সাথে দৃশ্যর পরিচয় করিয়ে দিলেন। দৃশ্য বুঝল এরা মাহাদের মামা মামি, আর বাকিরা কাজিন। মাহাদের বড় মামা বললেন, দারুণ মিষ্টি তো মেয়েটা, তো বিয়ে কবে করবে? মাহাদ লাজুক হেসে বলল, মামা স্টাডি শেষ হোক তারপর। সকলেই দৃশ্যকে দেখে অনেক প্রশংসা করলেন। আরমান মুচকি হেসে বলল, মাহাদ ভাই ভাবি কিন্তু সেই হইছে। ভাবি আপনার কোনো ছোট বোন টোন আছে? মাহাদ বলে উঠল, কেন রে ভাই, আমার শালিকাদের খবর নিয়ে কি করবি? না মানে ভাই, আমরাও যদি এমন মিষ্টি কোনো মেয়ে পেতাম। না রে ভাই, আমার বউ একাই, ওর কোনো বোন নাই। তবে কাজিন সিস্টার আছে, চাইলে দেখতে পারিস। দৃশ্য কপাল কুঁচকে মাহাদের দিকে তাকাল। মাহাদ চোখ টিপ দিল। দৃশ্য দ্রুত মাথা নিচু করে ফেলল। এই ছেলের কোনো লজ্জা নেই। তখনই উপর থেকে নেমে আসলেন আমজাদ রহমান। দৃশ্যকে দেখেই হেসে বললেন, আরে আমার ঘরের লক্ষ্মী চলে এসেছে, আর কেউ আমাকে জানালো না। মাহিম হেসে বলল, তোমাকে কেন জানাবো, তুমি তো সবার আগেই ভাবিকে দেখে বসে আছো। চিন্তা করো না ছোট রাজপুত্র, তোমার আনা লক্ষ্মীকেও আমি ঠিক এভাবেই সাদরে আমন্ত্রণ জানাব। আখি মা কোথায়? আখি রহমান বললেন, মা নিজের রুমে আছেন। যাও যাও, জলদি মাকে ডাকো, আমার ঘরের লক্ষ্মীকে দেখে যাক। আখি রহমান মুচকি হেসে চলে গেলেন। মাহিম দৃশ্যর পাশে বসে বলল, বুঝলে ভাবি, এখন তোমার দেখা হবে এ বাড়ির সবচেয়ে ডেঞ্জারাস সদস্যের সাথে। বুড়ি কিন্তু সেই লেভেলের কুটনি আছে, তাই তার থেকে সাবধানে থাকবে। কিছুক্ষণের মধ্যেই শামসুন্নাহার বেগম চলে আসেন। আমজাদ রহমান তাকে দৃশ্যর পাশে বসিয়ে বললেন, মা দেখো তো পছন্দ হয় কিনা আমার ঘরের লক্ষ্মীকে। দৃশ্য লজ্জায় তাকাতে পারছে না। বহু কষ্টে সালাম জানাল। শামসুন্নাহার বেগম বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃশ্যকে পর্যবেক্ষণ করলেন, আর বললেন, তুমি সেই মাইয়া যে আমার নাতির মনে ধরছে? এর লাগি তো কই 2 দিন পর পর আমার নাতি কিসের টানে রাজশাহী ছুতে আসে। মাহিম হেসে বলল, বুঝলে বুড়ি, চিন্তা করছি আমিও একটা নাত বউ এনে দেই তোমাকে, তাহলে দেখবে তার টানে আমিও তোমার পাশেই বসে থাকবে সারাদিন। ওই পোলা তোর কি প্রেম করণের বয়স হইছে? প্রেম করতে বয়স লাগে না বুড়ি। আমজাদ রহমান মাহিমকে চুপ করতে বললেন। শামসুন্নাহার বেগম মুচকি হেসে বললেন, মাহাদ তো মাশাল্লাহ ভালো মাইয়া চয়েস করছে। দেখতেও কেমন বাচ্চা বাচ্চা, চেহারার মধ্যে মায়া আছে। তোমার নাম কি? দৃশ্য ভয় ভয় জবাব দিল, নূরপা জাহান। দৃশ্য, সুন্দর নাম।
তা তোমার বাপে কি করে? দৃশ্য এবার কিছুটা ভয় পেল। আচ্ছা, সবাই যদি তার সঠিক পরিচয়টা জেনে যায় তবে কি ঠিক এমন ব্যবহার করবে? দৃশ্য কিছু বলার আগেই মাহাদ বলল, দাদি এত ইনভেস্টিগেশন কেন করছো? নাতবউ পছন্দ হলে খুশি হয়ে কিছু গিফট করবা তা না প্রশ্ন করে যাচ্ছ? আরে আমি তো ভুলেই গেছি। আর শোন নাতবউ, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার নাতির চয়েজ আছে বলতে হবে। এর মধ্যেই আখি রহমান দৃশ্যর পাশে বসেন একটা বক্স হাতে। দৃশ্য লজ্জায় মাথা নুয়ে ফেলল। মাহাদের মা বক্স থেকে স্বর্ণের একটা মোটা চেইন বের করে দৃশ্যকে পরিয়ে দিতে গেলে দৃশ্য কিছুটা থতমত খেয়ে গেল। সে অস্থির হয়ে বলল, আন্টি প্লিজ, আমি এটা নিতে পারব না। আপনি শুধু দোয়া করবেন। আখি রহমান হেসে বললেন, দোয়া তো অবশ্যই করব, তবে এইটা আমি আমার ছেলের বউ না আমার মেয়েকে দিচ্ছি। কি নিবে না? দৃশ্য মাহাদের দিকে তাকাল। মাহাদ মুচকি হেসে সায় দিল। মাহিম মুচকি হেসে বলল, নিয়ে নাও ভাবি, পরে দেখা যাবে সব দাদি লুফে নিবে। এমনি নিজেকে ভাইয়ার বউ হিসেবে দাবি করে। শামসুন্নাহার বেগম ধমক দিয়ে বলল, ওই পোলা তোর মুখে কিছু আটকায় না? তোর বউরে আমি কিছু দিমু না। ইসস, আমার বউ বসে আছে তোমার ওই আদি যুগের গহনার জন্য। দৃশ্য মুচকি হাসছে। সে বুঝতে পারল এই দুইজনের মাঝে দানেউলের সম্পর্ক। শামসুন্নাহার বেগম ও একজোড়া বালা দৃশ্যর হাতে পরিয়ে দিলেন। সকলেই কিছুক্ষণ পর একসাথে কেক কাটল। মাহিম আমরিনকে বলল দৃশ্যকে পুরো বাড়িটা ঘুরে দেখাতে। আমরিন কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও দৃশ্যকে নিয়ে উপরে চলে গেল। দুজন একসাথে হাঁটছে। দৃশ্যর কেন যেন মনে হলো এই একটা মানুষ যে তাকে পছন্দ করেনি। হাঁটতে হাঁটতে আমরিন বলল, মাহাদ ভাই, তোমার মতো একটা বাচ্চার প্রেমে কিভাবে পড়ল তাই বুঝলাম না। তবে আমার মনে হয় এটা আবেগ, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। দৃশ্য কি বলবে ঠিক বুঝতে পারছে না। সে বলল, আপু, আপনি আমার বড়, তাই সব বিষয়ে আমার চাইতে বেশি জানেন। তবে মাহাদের ভালোবাসা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আপনি হয়তো তাকে এখনো বুঝে উঠতে পারেননি। জানি না, হয়তো। দৃশ্য আর কথা বাড়াল না। আমরিন সব রুম দেখিয়ে লাস্টে মাহাদের রুমে আসল। তারা দেখল অলরেডি মাহাদ সেখানে বসে আছে। মাহাদ আমরিনকে বলল, আমরিন তুই যা, আমি ওকে নিয়ে আসছি। আমরিন কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানুষটাকে সে মনের কথাটা কোনোদিন বলতেই পারল না। সে বেরুতেই দৃশ্য রেগে বলল, এইটা কি হলো? আপু কি ভাববে? মাহাদ দৃশ্যর কোমর চেপে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় দৃশ্য কিছুটা কেঁপে উঠল। মাহাদ দৃশ্যর কপালে ওষ্ঠ জোড়া ছুঁয়ে বলল, ভাববে দুই প্রেমিক প্রেমিকা প্রেম করছে। মাখো মাখো প্রেম, অসভ্য একটা। মাহাদ মুচকি হেসে বলল, তোমার জন্য আমি সারা জীবন অসভ্য থাকব। বাসা থেকে বেরিয়ে মাহাদ আর দৃশ্য আবার রিকশা নিল। উদ্দেশ্য মৌদের বাড়ি। মাহাদ বলল, বাসার সবাইকে কেমন লাগল? দৃশ্যর হঠাৎ দাদির কথা মনে পড়ল। তারা আসার সময় তিনি দৃশ্যকে তার পাশে বসিয়ে বললেন, আয় নাতবউ, পাশে বসো। দৃশ্য পাশে বসতেই বললেন, আমার নতিডারে একেবারে আঁচলে বাঁধিয়ে ফেলেছিস। তয় নাতি, আমার বউ পাগলা হইব বুইজা গেছি, কিন্তু আমার নাতি কিন্তু চেতা আছে। রাগলে দিন দুনিয়ার ভুইলা যায়। সামলাইতে পারবি তো? লজ্জায় দৃশ্য কিছুই বলতে পারছে না। শুধু মাথা নেড়ে হে জানালো।
দাদি আবার বলল, বিয়ের পর কিন্তু আমার নাতির ঘরে পতি দেখতে চাই। তাই তোর বাসায় জলদি প্রস্তাব পাঠাতে বলতেছি। ঘরের লক্ষ্মী বেশিদিন বাইরে থাকবো এটা আমার পছন্দ না। দৃশ্যর তখন মাটিতে মিশে যেতে মন চাইছিল। তার কি বাচ্চা পালার বয়স নাকি? বাস্তবে ফিরে দৃশ্য মুচকি হেসে বলল, ভীষণ ভালো। মাহাদ, তারা কি আমার ফ্যামিলির উপর রেগে আছে? মানে ভাইয়ার সাথে তোমার ঝামেলা নিয়ে তারা কি রেগে আছে? মাহাদের মুখটা নিমিষের মলিন হয়ে গেল। তবুও জোরপূর্বক হেসে বলল, আরে তেমন কিছু না, তুমি চিন্তা করো না। রাতে মাহাদ বাসায় ফিরে সোফার রুমে আসতেই দেখল মাহিম বসে তার গিফট বক্স খুলছে। মাহাদ বলল, কিরে, আমার পক্ষ থেকে গিফট না নিয়েই বাকি গিফট খুলছিস? আরে বাবা, আরও গিফট আছে নাকি? হমম, আছে। ঠিক তখনই বাসার ডোর বেল বেজে উঠল। মাহাদ হেসে বলল, যা দেখ, মনে হয় তোর গিফট চলে এসেছে। মাহিম অবাক হয়ে দ্রুত দরজা খুলে দিল। আর সাথে সাথেই বেশ চমকে গেল। সে কি সত্যি দেখছে? মাহিম একবার মাহাদের দিকে তাকিয়ে বলল, ভাই, এটা কি সত্যি? মাহাদ খিলখিল করে হেসে দিল। মাহিম সামনে থাকা ব্যক্তি থেকে জড়িয়ে ধরে বলতে লাগল, চাচ্চু, সত্যি তুমি এসেছ? আমি বিশ্বাসই করতে পারছি না। এটা আমার বেস্ট গিফট। আরিফ রহমান হেসে বলল, আমার ছোট বাবাটা এত বড় হয়ে গেছে। আই মিস ইউ চাচু। আই মিস ইউ টু। শামসুন্নাহার বেগম এতদিন পর ছোট ছেলেকে দেখে অজরে কাঁদতে লাগলেন। আরিফ রহমান বহু কষ্টে তাকে শান্ত করলেন। আমজাদ রহমান খুশি হয়ে ছোট ভাইকে বেশ কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখলেন। শামসুন্নাহার বেগম বিলাপ করে বলতে লাগলেন, বাপজান, তুই কেমনে আমারে ছাইরা বিদেশে থাকতে পারলি? তোর মনে কোনো দয়া মায়া নাই? এক মায়ার লাইগা তুই জীবন শেষ কইরা ফেলেছিস। না বিয়া করলি, না সংসার হইল। আমার কি কষ্ট হয় না? দাদির বিলাপ শুনে মাহিম বলল, বুড়ি, একটু চুপ যাও। এতদিন পর চাচ্চু আসলো আর তুমি শুরু করে দিলে? ওই নাতি, তুই চুপ থাক, আমি আমার পোলার লগে মনের দুঃখ কইতাছি। একদম নাক গলাবি না, তাইলে নাক কাইটা দিমু। আমার নাক কাটলে কষ্ট তোমার বাড়বে। নাক কাটা ছেলে কোনো মেয়ে বিয়ে করবে না। তখন তোমার ছেলের সাথে সাথে নাতিও ব্যাচেলর থাকবে। রাতে ডিনার শেষে মাহাদ আর আরিফ রহমান মাহাদের বারান্দায় বসে বেয়ার খাচ্ছে। আরিফ রহমান বলল, দৃশ্য দেখতে কেমন রে? মাহাদ বেয়ার খেতে খেতে বলল, আমার প্রেমিকা দেখতে তোমার প্রেমিকার মতো। আরিফ রহমান রাতের আকাশের দিকে তাকিয়ে বলল, তোদের ভবিষ্যৎ অন্ধকার দেখছি। যখন দৃশ্যর পরিচয় জানলি তখন কেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসলি না? মাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চাচু। ততদিনে সে আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। নিজের অস্তিত্বকে কি করে ছুঁড়ে ফেলতাম? দৃশ্য এই বিষয়ে জানে না। কিছুক্ষণ নীরবতার পরে মাহাদ বলল, চাচু, তুমি তাকে জোর করে নিজের জীবনে কেন নিয়ে আসলে না? আমি চাইলেও সে আসত না। তোমার জায়গায় যদি আমি থাকতাম আর দৃশ্য যদি আমার সাথে না আসতে চাইত, তবে তাকে টেনে হিচড়ে হলেও নিয়ে আসতাম। তাকে ছাড়া আমি সুস্থভাবে বাঁচতে পারব না। আরিফ রহমান তার অতীতে ডুবে যেতে লাগল। দিশার সাথে তার প্রথম দেখা হয় কলেজে। তখন দিশা এসএসসি দিবে। মেয়েটাকে দেখে সে আটকে গেছিল। কেমন দম বন্ধ করা অনুভূতি। মাথায় ঝুঁটি করা একটা মেয়ে রাস্তায় রিকশা থেকে পড়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। সে এগিয়ে যেতেই কান্নার স্রোত বাড়িয়ে দিল।
মেয়েটাকে কোনো মতে তুলে পাশের ফার্মেসিতে নিয়ে গেল। তারপর প্রায়ই তাদের দেখা হতে লাগল। একসময় তাদের মধ্যে প্রণয় ঘটে, আর সেই প্রণয় হয়ে উঠে গভীরতম। দিশা রক্ষণশীল পরিবারের মেয়ে ছিল। প্রায় কয়েক বছর পর দিশার বাড়ি থেকে বিয়ের চাপ আসতে থাকে। দিশা যেন দিশেহারা হয়ে গেল। আরিফ রহমান বিষয়টা বড় ভাইকে জানান। আমজাদ রহমান নিজেও কিছুটা চিন্তায় পড়ে যান, কারণ দিশার বাবা আবুল হোসেনের সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক না। আরিফ হোসেনের বাবা এই অত্র এলাকার মেয়র। রাজনীতির সাথে তার পূর্বপুরুষেরাও জড়িত ছিল। আর আবুল হোসাইন পরপর দুইবার দাঁড়িয়ে মেয়র পদে জিততে পারেনি। এলাকার মানুষজন আবুল হোসেনের চাইতে তার বাবাকে বেশি পছন্দ করতেন। তাই দুই পরিবারের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়। কেউ কাউকে পছন্দ করে না। আমজাদ রহমান অনেক কষ্টে তার বাবাকে রাজি করিয়ে দিশার বাবার কাছে প্রস্তাব পাঠান। কিন্তু আবুল হুসাইন আর তার দুই ছেলে বেশ ধাম্বিকতার সাথে সেই প্রস্তাব নাকচ করে দেন। তারা ওই বাড়িতে মেয়ে বিয়ে দিবে না। আমজাদ রহমান নিজে দিশার ছোট ভাই আশরাফ হোসেনের সাথে দেখা করেন, কিন্তু সেখানেও তাকে অনেক অপমান করা হয়। আরিফ তখন কোনো উপায় না পেয়ে দিশাকে নিয়ে পালিয়ে যাবার প্ল্যান করে। দিশাও রাজি হয়ে যায়, কারণ তার পরিবার কোনো মোটেই তাদের সম্পর্ক মানতে রাজি না। কিন্তু দিশার বাবা ও ভাইরা মিলে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে শুরু করে। তার পরিবার এক প্রকার জোর করে তাকে অন্য জায়গায় বিয়ে দেন। সেদিন আরিফ চিৎকার করে কেঁদেছিল। এই মেয়েটাকে ভুলে থাকা কিছুতেই সম্ভব না। সে যেন উন্মাদ হয়ে গেছিল। বহু কষ্টে নিজেকে সামলেছে এটা ভেবে যে দিশা ভালো আছে, কিন্তু না, সে ভালো ছিল না। আরিফের জায়গা সে ওই অচেনা মানুষটিকে কিছুতেই দিতে পারেনি, কারণ স্বামী নামক মানুষটি শুধু তার শরীরটাই চাইত, তার মনে কখনো ঝেঁকে দেখেনি। একসময় সেই মানুষটা তার গায়ে হাত তোলা শুরু করল। দিশা মুখ বুজে সব সহ্য করছিল। তার মন চাইতো সব ছুঁড়ে ফেলে আরিফের কাছে চলে যেতে, কিন্তু পারেনি। প্রায় ১.৫ বছর পর্যন্ত সহ্য করার পর সে আর এই মনের যুদ্ধ চালিয়ে যেতে পারেনি। জীবনের প্রতি বিরক্ত হয়েই সে সুইসাইড করে। সুখ জিনিসটা সে এই ১.৫ বছরে চোখেও দেখিনি। তাই অচেনা এক সুখের সন্ধানে দূরে পাড়ি জমিয়েছে। পরে জানা গেছে তখন সে প্রেগনেন্ট ছিল। দিশার মৃত্যুর খবর শুনে আরিফ সেন্সলেস হয়ে পড়েছিল। যখন জ্ঞান ফিরে তখন দৌড়ে যায় দিশার কাছে। দিশার মৃত শরীর দেখে সে পাগলের মতো কেঁদেছিল। তখন মনে হয়েছিল কেন সে দিশাকে জোর করে নিজের কাছে নিয়ে গেল না। সে তো ভেবেছিল দিশা সুখে আছে, কিন্তু তার হাতের হালকা আঘাতের চিহ্নগুলি বলছিল তার দিশা ভীষণ কষ্ট ছিল, ভীষণ কষ্টে। পরের সময়টা ছিল আরিফের জন্য ভীষণ যন্ত্রণার। বেঁচে থেকেও মরে গেছিল। কারোর সাথে কথা বলতো না। শামসুন্নাহার বেগম বিলাপ করতে শুরু করলেন। আমার পোলারে শেষ কইরা দিলই আবুল আর হের পোলারা। মাইয়াডারে আমার বাড়িতে দিলে কি কষ্টে থাকত। আমার পোলা রাজরানী কইরা রাখত, কিন্তু দিল এক জল্লাদের কাছে। জল্লাদটা মাইয়াডারে শেষ কইরা দিল। এইবার হেগো তেজ কমছে। মাঝখান দিয়া আমার পোলার অন্তরে আগুন জ্বলতাছে। তার বেশ কিছুদিন পর আরিফ বিদেশে যাবার প্ল্যান করল। এখানে থাকলে সে স্মৃতির তাড়নায় শেষ হয়ে যাবে। আমজাদ রহমান ও আর বাধা দিলেন না। আরিফ সেখানে যাওয়ার পর সবাইকে জানিয়ে দিল সে আর বাংলাদেশের ফিরবে না, আর না কোনোদিন বিয়ে করবে। তবে মাহাদ জন্মের পর তিনি দেশে এসেছিলেন। নামটা নিজেই রেখেছেন। শামসুন্নাহার বেগম কোনোভাবেই আর তাকে বিয়ের জন্য রাজি করতে পারেনি।
তিনি দেশের বাহিরে থাকলেও সবসময় মাহাদের সাথে যোগাযোগ রাখতেন। তার সাথে মাহাদের সম্পর্কটা হয়ে উঠে বন্ধুত্বপূর্ণ। মাহিম একটু বড় হবার পর একবার এসেছিলেন। মাহিম তার চাচুকে ভীষণ ভালোবাসে। ফোন রেগুলার যোগাযোগ হয় দুই ভাইয়ের সাথে। মাহাদ আগেই আরিফকে বলে দিয়েছে দৃশ্যর কথা, আর এটাও জানিয়েছে দৃশ্য দিশার ছোট ভাই আশরাফ হোসেনের মেয়ে। কথাটা শুনে আরিফ মাহাদকে এই সম্পর্ক থেকে বের হতে বলেছিল, কিন্তু সেটা মাহাদের পক্ষে সম্ভব ছিল না। সে সবরকম যুদ্ধ করে দৃশ্যকে জয় করতে চায়, কিন্তু হেরে যেতে চায় না। আকাশের রক্তিম সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চারিদিকে নেমে এসেছে সন্ধ্যা। আরিফ রহমান আর মাহাদ বেরিয়েছে আজ এলাকায় ঘুরতে। অনেক বছর পর বাংলাদেশে এসেছেন। সব কিছু অনেক বদলে গেছে, তবে স্মৃতিগুলো এখনো তাজা আছে। যেমন সামনের ওই পার্কের ৩ নম্বর বেঞ্চটাতে সে আর দিশা সব সময় বসত। দিশা আইসক্রিম খুব পছন্দ করত। মাহাদ এই কথা শুনে হেসে দিল। আরিফ রহমান বললেন, কিরে হাসছিস কেন? আমার পিচ্ছিটা তার ফুপির স্বভাব পেয়েছে। তার সাথে আমার দেখাও এই আইসক্রিম খাওয়া নিয়ে। জানো চাচু পিচ্ছিটা প্রথম দেখায় আমাকে বোকা বানিয়েছিল। খুব ভালোবাসিস? মাহাদ মুচকি হেসে বলল, তোমার চাইতে বেশি। তুমি নিজের ভালোবাসাকে ছাড়লেও আমি আমার ভালোবাসাকে কিছুতেই ছাড়ব না। তোর বাবাকে দেখলাম দৃশ্যকে খুব পছন্দ করে, কিন্তু তার পরিচয় জানলে যদি রাজি না হয়? আমার জন্য ওই ফ্যামিলির কাউকেই পছন্দ করে না। মাহাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি বাবা আমার সুখের জন্য সব করতে পারে। দোয়া করি তোর ভালোবাসা সফল হোক। দৃশ্যকে দেখবে? আরিফ রহমান মলিন মুখে বললেন, এখন না পড়ে দেখব। ওকে দেখলে দিশার কথা মনে পড়বে। কতদিন আছো এখানে? দেখি কতদিন থাকা যায়। তবে রাজশাহীতে থাকব না। এখানে আমি ঠিকমতো শ্বাস নিতে পারি না। প্রতি মুহূর্তে স্মৃতিরা ঘেরাও করে। তাই ঢাকায় থাকব। তাহলে কাল আমার সাথে চলো। দেখি। দৃশ্য আজ বাসায় একা। মা একটু শপিংয়ে গেছে আর বাবা তো রাতে বাড়ি ফিরবে। আর ফাহিম ভাইয়া সন্ধ্যায় বাড়ি থাকে না। নিশ্চয়ই কোথাও আড্ডা দিচ্ছে। দৃশ্য আলমারির ড্রোয়ারে চেইন আর বালা জোড়া যত্ন করে রেখে দিল। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। মুহূর্তেই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। কেমন বউ বউ ফিল। সত্যি ভাবতেই শরীর শিউরে উঠছে সে মাহাদের বউ হবে। আয়নায় নিজেকে দেখে নিল। একরাশ লজ্জা তাকে ঝাপটে ধরেছে। তমা দৃশ্যর রুমের দরজার সামনে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে আর দৃশ্যকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ দৃশ্যর চোখ দরজার দিকে পড়তেই দৃশ্য ভয় পেয়ে গেল। বুকে কয়েকবার থুতু দিয়ে বলল, ইসস, তমা আপু ভয় পাইয়ে দিয়েছিলে। কখন এসেছ? যখন তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে লজ্জা পাচ্ছিলি। তেমন কিছু না। আহারে, আমাদের পিচ্ছি দৃশ্যটা সত্যি বড় হয়ে গেছে। কেমন প্রেমের সাগরে ভাসছে। আচ্ছা ওই ফাহিম গুন্ডাটা সত্যি তোর ভাই তো? দৃশ্য কপাল কুঁচকে বলল, এমন কথা কেন বলছ? না আসলে আমি কনফিউজড। একজন বাচ্চা বয়সে প্রেমের সাগরে ভেসে বেড়াচ্ছে আর অন্যজন এই দামড়া বয়সেও প্রেম কি সেটাই বুঝল না। প্রেমের আবার বয়স আছে নাকি? না নাই। কিন্তু সেটা তোর ভাইকে কে বুঝাবে? দৃশ্য হাসতে হাসতে বলল, আমার গুন্ডা ভাইটা কিন্তু রোমান্টিক বর হবে মনে হয়। তমার মুখ ভেঙচি কেটে বলল, কচু হবে তোর ভাই। ব্যাটা খবিস। দৃশ্য খিলখিল করে হেসে দিল।
আর তমা মুখ ভার করে বসে রইল। দৃশ্য এতক্ষণে খেয়াল করল তমা একটা সবুজ শাড়ি পরে আছে। দৃশ্য হেসে বলল, তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে আপু। আজ তোমার গুন্ডা দেখলে ফিট খেয়ে যাবে। তোর ভাই একটা নিরামিষ। দেখবি আমাকে খেয়ালই করবে না। আমার মনে হয় ভাইয়াও তোমাকে পছন্দ করে, কিন্তু বলে না। নারে সে আমাকে একদম দেখতে পারে না। তবে তোর ভাইকে আজ আমি দেখে নিব। ফাহিম বাসায় ঢুকতেই তমার দেখা পেল। তমা লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য ফাহিমের মনে হল সে কোনো সবুজ পরীকে দেখছে। কাজল, কালো চোখ, খোলা চুল আর ফর্সা গায়ে সবুজ শাড়ি, সব মিলিয়ে ফাহিমের বুকে ধক ধক করে উঠল। এক দৃষ্টিতে তমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেকে সংযত করে সে বলে উঠল, এই রকম সং সেজে আমাদের বাসায় কি করিস? মুহূর্তেই তমার মনটা ভেঙে গেল। এত সুন্দর করে যার জন্য সেজেছে সেই কিনা বলছে সং সেজেছে। একবারও কি তার প্রশংসা করা যায় না? এই রূপ সৌন্দর্য সে শুধু এই মানুষটিকে বিলিয়ে দিতে চায়। আর সেই মানুষটি কিনা প্রতি মুহূর্তে মুহূর্তে তাকে ক্ষত বিক্ষত করছে। আরে ব্যাটা, চোখ মেলে দেখ, আমার মতো সুন্দরী মেয়ে জীবনে দেখেছিস? এলাকার ছেলেরা দিন রাত আমার বাসার সামনে ঘুর ঘুর করে একবার আমাকে দেখার জন্য। আমাকে পাওয়ার জন্য সবাই আন্দোলন করত, যদি না তুই এই এলাকায় থাকতি। নেহাত ছেলে পেলেরা তোকে ভয় পায়, তাই এলাকার মেয়েদের সাথে ইভটিজিং করতে ভয় পায়। ফাজিল ব্যাটা, বাপের ক্ষমতার দাপট দেখায়। তমা মলিন হেসে বলল, ফাহিম ভাই, আপনার চোখে কি সমস্যা? ফাহিম কপট রাগ দেখিয়ে বলল, আমার চোখে সমস্যা হবে কেন? তাহলে আমার এই সুন্দর সাজকে আপনার সং কেন মনে হল? বাসা থেকে বের হওয়ার পর কত ছেলে আমার দিকে তাকিয়েছিল জানেন? শোন, তোর এই সং সাজ অন্য মানুষের ভালো লাগতে পারে, কিন্তু আমার না। সময় হলে আপনারও লাগবে। এই তোর একটু লজ্জা বলতে কিছু নাই? বের হ বাসা থেকে। যখন তখন আমাদের বাসায় তোর কি কাজ? তমা কয়েক কদম এগিয়ে এসে ফাহিমের কাছাকাছি দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমার সব কাজ তো আপনাকে ঘিরে ফাহিম ভাই। আমাকে দেখে যে আপনার নিঃশ্বাস ভারী হয়ে আসছে সেটা কি আপনি জানেন? কথাটা বলেই ফাহিমের ঠোঁটে টুপ করে ঠোঁট ছুঁয়ে দৌড়ে পালাল। ফাহিম সেখানেই ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক কি ঘটল সে বুঝে উঠতে পারল না। তার বুকের ভেতর কেমন টিপটিপ শব্দ করছে। মনে হয় নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। এই বেয়াদব মেয়েটা কি করে গেল? সত্যিই কি তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল? তমা একদৌড়ে দৃশ্যদের বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির গেটে ঢুকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কয়েকটা নিঃশ্বাস নিল। দুই হাতে মুখ ঢেকে নিল। ইসস, কি কাজটা করল সে! লজ্জায় এখন তাকাতে পারছে না। ফাহিম ভাইয়ের সামনে কি করে যাবে? এই গুন্ডাটা কি তার অনুভূতি বুঝতে পারবে? তার ঠিক কয়েকদিন পরের কথা। সন্ধ্যায় দৃশ্য বসে টিভি দেখছিল। হাতে তার পাকোড়ার বাটি। সবজি পাকোড়া তার ভীষণ পছন্দের। বাবা কোনো মিটিংয়ের জন্য গেছেন। আগেও বাবা সব সময় ব্যস্ত থাকতেন, আর যবে থেকে মেয়র হয়েছেন তখন থেকে আরও ব্যস্ত হয়ে পড়েছেন। মাঝে মাঝে তার মনে প্রশ্ন জাগে, তার মা কি বাবার সাথে সুখে আছে? সে কোনো দিন মা বাবার কোনো সুন্দর মুহূর্ত দেখেনি। বাবা সব সময় গম্ভীর, আর মা যে বাবাকে ভীষণ ভয় পায় সেটা দৃশ্য বুঝতে পারে। তার বড় জেঠু সেই একই অবস্থা, ঠিক বাবার মতো গম্ভীর। জেঠি ও জেঠুকে ভয় পায়। নাবিলা তো তার বাবাকে জমের মতো ভয় পায়। আর নার্গিস আপু
নার্গিস আপুর জন্য দৃশ্যর খুব কষ্ট হয়। আগে দৃশ্য ছোট ছিল, কিন্তু এখন দৃশ্য বুঝে ভালোবাসার মানুষকে হারাবার কষ্ট কত তীব্র হয়। নার্গিস আপু এই বাসায় খুব কম আসে। দৃশ্য যখনই নার্গিস আপুকে দেখেছে তখনই তার মুখটা মলিন দেখেছে। আসলেই মনে একজনকে রেখে অন্যজনের সাথে ঘর করা ভীষণ কষ্টের। দৃশ্য হলে কখনোই পারত না। মাহাদের মতো এত আদুরে গলায় আদৌ কেউ তার সাথে কথা বলতে পারবে? মাহাদের মতো এত কেয়ার কেউ করতে পারবে না। দৃশ্যর ছোট খাটো বিষয়ে কেউ এত খেয়াল করতে পারবে না। আর সবচাইতে বড় বিষয় কেউ মাহাদের মতো ভালোবাসতে পারবে না। তবে দৃশ্য ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পাচ্ছে। ফাহিম ভাইয়াও অনেক রাগী আর গম্ভীর। আচ্ছা, তাদের বংশের সব ছেলেদের সমস্যা কি? সে শুনেছে তার দাদাজান ও ঠিক এমন গম্ভীর আর ইগোস্টিক পার্সন ছিল। এটা বোধহয় তাদের বংশের জিনগত সমস্যা। তবে এই রীতি ভেঙে একমাত্র নাবিল ভাইয়া হয়েছেন জেঠির মতো। জেঠি ভীষণ শান্ত মেজাজের মহিলা। দৃশ্য প্রথমে ভাবত সবার পরিবারই মনে হয় এমন হয়। তবে তার ধারণা বদলে গেছে মাহাদের পরিবার দেখে। মাহাদের বাবার সাথে মাহাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে দৃশ্য অবাক হয়েছিল। তারপর তার মা, ভাই, দাদি আর বাকি সবাই তাকে কত আপন করে নিল। মাহাদ আসলেই ভীষণ লাকি এত সুন্দর একটা পরিবার পেয়েছে। তার পরিবার কেন এমন হল না? এত সব ভাবনার মাঝে বাসার ডোরবেল বেজে উঠল। কিন্তু দৃশ্যর কোনো হেলদোল নেই। সে আরামসে টিভিতে ডরিমন দেখতে ব্যস্ত। দৃশ্যর মা দ্রুত দরজা খুলে দিলেন। ছেলেকে দেখে একটু ঘাবড়ে গেলেন। ছেলের ফর্সা মুখটা একদম লাল হয়ে আছে। ছেলের মেজাজ ঠিক বাপের মতো, একটুতেই রেগে যায়। ছেলের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন, কারণ হতে রক্ত লেগে আছে। তিনি চিন্তিত হয়ে বললেন, কি রে ফাহিম, কি হয়েছে? তোর চোখমুখ এমন দেখাচ্ছে কেন? আজ আবার মারামারি করেছিস? ফাহিম কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে চলে গেল। সোফার রুমে আসতেই দেখতে পেল দৃশ্য টিভি দেখছে। দৃশ্য ভাইকে দেখেই বুঝতে পারল তার ভাইয়ের মেজাজ অত্যাধিক খারাপ। সে বলল, কি ব্যাপার ভাইয়া, তোমার মুখ এমন বাংলার পাঁচ করে রেখেছ কেন? আজ আবার মারামারি করেছ? ফাহিম গম্ভীর স্বরে বলল, মাহাদের সাথে তোর কি সম্পর্ক? কথাটা শুনেই বুকটা ধক করে উঠল। হাতে থাকা বাটিটা কাঁপতে শুরু করল। পরক্ষণেই দৃশ্য বুঝতে পারল তার পুরো শরীর কাঁপছে। ফাহিম ভাইয়া মাহাদের সম্পর্কে কি করে জানল? ভাইয়া কি কোনোভাবে তার আর মাহাদের বিষয়টা জেনে গেছে? ভাইয়ের রক্তিম চোখ দেখে দৃশ্য কয়েকবার শুকনো ঢোক গেল। এটা সত্যি যে ফাহিম তাকে ভীষণ আদর করে, কিন্তু তার ভাই রেগে গেলে ঠিক কতটা কঠোর হতে পারে দৃশ্য সেটা ভাবতেও পারছে না। অন্যদিকে রাগে ফাহিমের মাথা ছিঁড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগের কথা, ফাহিম, রিজভি আর তার ভার্সিটির কয়েকজন বন্ধু বসে গলির মোড়ে আড্ডা দিচ্ছিল। কোথা থেকে রকি, রাহুল আর অমিত এসে তাদের পাশে বসল। তাদের দেখেই ফাহিমের কপাল কুঁচকে গেল। রকির সাথে তার অনেকদিন ধরে কোনো সম্পর্ক নেই। আর যাই হোক, একজন রেপিস্টের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। সেদিন সে না আসলে আজ তোমার জীবনটা শেষ হয়ে যেত। রাহুল আর অমিত তার সাথে কিছুটা দূরত্ব তৈরি করেছে। হয়তো তাদের জন্য রকি বেশি গুরুত্বপূর্ণ ছিল। রকি আয়েশ করে চেয়ারে বসে বাঁকা হেসে বলল, কি রে, কি খবর তোদের? ফাহিম রেগে বলল, তুই এখানে কেন? তোকে না আমার এলাকায় আসতে নিষেধ করেছি? তোর সাহস তো কম না। আমি ফাহিম কি জিনিস সেটা ভুলে গেছিস? রকি খিল খিল করে হেসে বলল,
আরে ভাই, মাথা ঠান্ডা কর। এত চেতার কি আছে? আমি জানি এই এলাকায় তোর অনেক ক্ষমতা। আবার ছাত্রলীগ করছিস। তোর নাগালে কি আমরা আছি? তবে তোর মনটা অনেক বড়, তা এখন বুঝলাম। অত বছরের শত্রুতা ভুলতে পারলি আর আমাকে মাফ করতে পারলি না? ফাহিম রকির কথা কিছুই বুঝল না। সে রেগে বলল, কি বলতে চাইছিস? আরে কি আর বলবো, তুই যে মাহাদ আর তার পরিবারের সাথে সব শত্রুতা ভুলে তাকে বোন জামাই বানাতে যাচ্ছিস, আগে বলিসনি কেন? মুহূর্তেই ফাহিমের রাগে শরীর কাঁপতে লাগল। এই রকিকে আজ সে মেরাই ফেলবে। তার বোনকে নিয়ে এমন কথা বলার সাহস কোথায় পেল? ফাহিম রেগে চিৎকার দিয়ে বলল, আর একটা ফালতু কথা শুনতে চাই না, বের হ এখান থেকে। রকি উচ্চ শব্দে হেসে বলল, তুই এমন ভাব করছিস যেন জানিস না তোর বোন মাহাদের সাথে প্রেম করছে, তাও কয়েক বছর ধরে। ফাহিম রেগে রকির গেঞ্জির কলার ধরে বলল, আর একটা বাজে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলবি না। রকি আবারও হেসে বলল, আরে শালা, তুই জানিস না তোর বোনের আর মাহাদের গভীর প্রেম চলে। এতদিনে মনে হয় তোর বোনের শরীরের সব তিল অবধি মাহাদের গোনা শেষ হয়ে গেছে। এত হট জিনিস দেখলে কে নিজেকে সামলাবে? ফাহিম রকিকে আর কিছু বলতে না দিয়ে নাক বরাবর ঘুষি মেরে দিল। রকি সাথে সাথে নিচে পড়ে গেল। ফাহিম এবার রকির বুকের উপর উঠে তাকে মারতে শুরু করল। ফাহিম যেন উন্মাদ হয়ে গেছে। আজ সে রকিকে মেরাই দম নিবে। রিজভি আর অন্য বন্ধুরা তাকে জোর করে উঠাল। এর মধ্যেও রকিকে বেশ কয়েকটা লাথি বসিয়ে দিল আর বলতে লাগল, আমাকে ছাড়, এই মাদারকে আজ আমি মেরাই মেলব। আমার বোনকে নিয়ে বাজে কথা বলে সাহস কত? এতক্ষণে রকির অবস্থা শোচনীয়। রিজভি কিছুতেই ফাহিমকে থামাতে পারছে না। সে রেগে বলল, ফাহিম, মাথা ঠান্ডা কর, আর মারলে ও মরে যাবে। যাক মরে, ওর মতো নর্দমার কীটকে বাঁচিয়ে রাখা ঠিক না। এবার রাহুল রেগে ফাহিমের সামনে এসে বলল, নিজের বোনকে ঠিক রাখতে পারিস না, আবার আমাদের সামনে হিরো সাজিস? দেখ তোর বোনের কীর্তি। কথাটা বলেই রকির পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি বের করে দেখাল। ছবিগুলি দেখে মাহাদের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। কারণ ছবিগুলিতে দৃশ্য আর মাহাদ কোনো রেস্টুরেন্টে বসা। ফাহিম যেন চোখে মুখে অন্ধকার দেখছে। রকি রক্তাক্ত অবস্থায় হেসে বলল, শালা, তোর এলাকার মেয়েকে ছুঁয়েছিলাম বলে আমাকে মারলি। আর ও এদিকে তোর চিরশত্রু মাহাদ তোর বোনকে নিয়ে কতবার বিছানায় গেছে কে জানে। মাহাদের চাইতে আমরা খারাপ কিসে? মানলাম মাহাদের মতো অত বড়লোক না আমরা, কিন্তু তোর বোনকে বিছানায় সুখ ঠিক দিতে পারতাম। কথাটা বলেই উচ্চ শব্দে হাসতে শুরু করল। ফাহিমের রাগ যেন আকাশ ছুঁয়ে গেল। সে দৌড়ে যেয়ে রকিকে আবার মারতে শুরু করল। এক পর্যায়ে রকি জ্ঞান হারাল। কিন্তু ফাহিম তবুও মেরে যাচ্ছে। রিজভি অনেক কষ্টে ফাহিমকে থামাল। দৃশ্যকে চুপ থাকতে দেখে ফাহিম রেগে চিৎকার দিয়ে বলল, কি জিজ্ঞাসা করলাম তোকে? এতক্ষণে আনিকা কবির দৃশ্যর পাশে এসে দাঁড়ালো আর বলল, কি হয়েছে ফাহিম, এমন চিৎকার করছিস কেন? মা, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ওই মাহাদের সাথে তার কি সম্পর্ক? আনিকা কবির অবাক হয়ে বললেন, কোনো মাহাদ? ফাহিম রেগে বলল, আমজাদ রহমানের ছেলে মাহাদ। আনিকা কবির যেন মুহূর্তেই জমে গেলেন। এসব তিনি কি শুনছেন? তার মেয়েও কি দিশার মতো একই ভুল করল? ফাহিম দৃশ্যর হাত ধরে নিজের কাছে এনে বলল, তুই ওই মাহাদের সাথে সম্পর্কে জড়িয়েছিস?
দৃশ্যর ভয়ে গলা শুকিয়ে গেল। তার ভাইকে কেমন হিংস্র দেখাচ্ছে। তার দুই চোখ বেয়ে অঝোর ধারা বইতে লাগল। দৃশ্যর চুপ থাকার কারণে ফাহিম তার উত্তর পেয়ে গেল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তার বোনের এত অধপতন হয়েছে। রেগে সে এলোপাথারি দৃশ্যকে মারতে লাগল। দৃশ্য চিৎকার করে কেঁদে উঠল। এমন মার দৃশ্য জীবনেও খায়নি। এই মুহূর্তে তার কাছে ফাহিমকে জম মনে হচ্ছে। আজ প্রথম তার ভাই তার গায়ে হাত তুলছে। এক সময় দৃশ্য ফ্লোরে পড়ে গেল। ফাহিম তখনও তাকে মেরে যাচ্ছে। আনিকা কবিরের এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে দৃশ্যকে ঝাপটে ধরে ফাহিমকে থামাল। ফাহিম যেন নিজের মধ্যে ছিল না। রকির কথাগুলো তার মাথা খারাপ করে দিয়েছে। দৃশ্যর দিকে তাকিয়ে দেখল দৃশ্যর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ফাহিম রেগে আবার বাসা থেকে বের হয়ে গেল। দরজার কাছে এসে দেখল তার বাবা আশরাফ হুসাইন দরজায় দাঁড়িয়ে আছেন। তার চোখ দুইটা লাল হয়ে আছে। ফাহিম দরজার কাছে আসতেই ফাহিমের গালে একটা চড় বসিয়ে দিলেন তিনি। ফাহিম কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। আশরাফ হুসাইন সোজা হেঁটে নিজের রুমে চলে গেলেন। একবারও দৃশ্যর দিকে তাকালেন না। আনিকা কবির স্বামীর গম্ভীর মুখ দেখে ভয় দৃশ্যকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেন। সামনে কি হতে চলেছে তা ভেবে তার বুক ধক ধক করছে। দৃশ্যর মাথা ঘুরছে। আনিকা কবির দৃশ্যকে তার রুমে এনে বসিয়ে গালে ব্যথার ঔষধ খাইয়ে দিলেন। তারপর মলম লাগিয়ে দিচ্ছেন। তার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। তিনি নিজের মেয়েকে নিয়ে ভয় আছেন। তার মেয়েটার কপাল কি দিশার মতো হতে যাচ্ছে। তিনি ভীত গলায় বললেন, তুই এমন ভুল কিভাবে করলি দৃশ্য? নার্গিসের অবস্থা তুই দেখিসনি? তুই কি সত্যিই ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছিস? দৃশ্য কোনো জবাব দিল না। সে কান্নায় ভেঙে পড়ল। আনিকা কবির গম্ভীর স্বরে বললেন, তুই ওই ছেলেকে ভুলে যা। দৃশ্য করুণ চোখে মায়ের দিকে তাকাল। আর কাঁদতে কাঁদতে বলল, আমি এটা পারব না মা। আমি কিছুতেই মাহাতকে ভুলতে পারব না। তুমি প্লিজ ভাইয়াকে বোঝাও। ভাইয়া কি সেই ঝগড়াঝাটি ভুলতে পারে না? আনিকা কবির দীর্ঘশ্বাস ফেললেন। দৃশ্য ভাবছে ওই পরিবারের সাথে শুধু ফাহিম আর ওই ছেলেটাকে নিয়ে সমস্যা। দৃশ্যকে কখনোই দিশার কথা বলা হয়নি। সে শুধু জানে তার একটা ফুপি ছিল যে সুইসাইড করে মারা গেছে। কিন্তু কেন এমন হয়েছে আর সেটা যে আমজদ রহমানের পরিবারের সাথে সম্পর্কিত সেটা দৃশ্য জানে না। আচ্ছা, কোনোভাবে সেই ছেলেটা তার চাচার প্রতিশোধ নিতে দৃশ্যের সাথে এমন সম্পর্কে বাঁধেনি তো? মেয়েটা শুধু দেখতেই ফুপির মতো হয়নি, ভাগ্য ও ফুপির মতো পেয়েছে। এই একই ভুল তার মেয়েটাও করছে। তবে সে কিছুতেই নিজের মেয়ের শেষ পরিণতি দিশার মতো হতে দিবে না। তাছাড়া সেই ছেলেটা কি তার মেয়েকে নিয়ে কোনো খেলায় মেতে উঠেছে? কিছুই মাথায় আসছে না তার। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দৃশ্য, তুই তো জানিস তোর ফুপি কেন সুইসাইড করেছে, তাই না? দৃশ্য বুঝতে পারল না তার মা ফুপির কথা কেন বলছে। আর না ভেবে দৃশ্য মাথা নেড়ে হে জানাল। আনিকা কবির মাথা নিচু করে বলতে লাগলেন, তোর ফুপি যেই ছেলেকে ভালোবেসেছে সে আমজাদ রহমানের ছোট ভাই ছিল। কথাটা শুনে দৃশ্য অবাক হয়ে গেল। এসব কি শুনছে? মাহাত কি সব জানত? তাহলে দৃশ্যকে বলল না কেন? দৃশ্য আর কিছুই ভাবতে পারছে না। তার পুরো শরীর ব্যথা করছে। গালে থাপ্পড়ের কারণে মাথা ঘুরছে। আনিকা কবির দৃশ্যকে সব খুলে বললেন। দৃশ্য সব শুনে ভীষণ অবাক হল।
আনিকা কবির বললেন, তোর বাবা আর জেঠু নিজের বোনের মৃত্যুর জন্য আরিফকে দায়ী করে। তাদের ধারণা ওই ছেলে বিয়ের পরও দিশার সাথে সম্পর্ক রেখেছে, যার কারণে দিশা সংসারে মন দিতে পারেনি, যার ফলে সে সুইসাইড করেছে। দৃশ্যর মনে এক রাসঘৃণা জন্মালো নিজের বাবা আর জেঠুর উপর। তারা কেমন মানুষ? এত কিছুর পরও তারা ওই মানুষটাকে কি করে দোষী ভাবে? কারণ মাহাদ একবার বলেছিল তার চাচু একজনকে ভালোবেসে হারিয়ে আজও বিয়ে করেনি। তখন দৃশ্য জানত না সেই মানুষটি তার ফুপি ছিল। চলবে।